ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার পরে তোমরা অনেক বেশি প্যানিক করতেছিলা যে প্রথম কথা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের আসলে প্রশ্নে ভুল ছিল, প্লাস হচ্ছে আমরা দেখতে পাইলাম যে আসলে বন্যার মধ্যে কিংবা জলাবদ্ধতার মাঝখানে তোমাদের পরীক্ষা দিতে হইলো। সো এই যাবতীয় সব কিছুর কারণে আমরা মোটামুটি একটা আশা করতেছিলাম যে ফিজিক্স সেকেন্ড পেপার প্রশ্নটা আসলে সহজ হবে অ্যান্ড বলা যায় যে ভুল থাকবে না আর কি। সো আমরা সেটাই দেখতে পাইছি যে ফিজিক্স সেকেন্ড পেপারের হচ্ছে আমরা এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলোর মাঝখানে আমরা দেখতে পাইলাম যে সহজ সহজ জিনিসপাতি আছে অ্যান্ড সিম্পল যা সূত্রে অ্যাপ্লাই করেই আনসার পাওয়া যায় এমন ধরনের কোশ্চেনই আসছে আর কি। আর প্রশ্নে আমরা তেমন কোনো ভুল দেখতে পাই নাই আর কি। সো আজকের ভিডিওতে আসলে আমরা কি করব, আজকের ভিডিওতে আমরা মিলে আলোচনা করবো যে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের আসলে কোশ্চেনটা কেমন ছিল, অ্যানালাইসিসটা কেমন, অ্যানালাইসিস করার চেষ্টা করবো আর কি। ফিজিক্স ফার্স্ট পেপার অ্যানালাইসিস কেন করি নাই, প্রথম কথা হচ্ছে এটা আমরা এমসিকিউ সিকিউ আমরা সলিউশন দিছি, বাট প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রশ্নে কিছু ভুল ছিল। সো প্রশ্নে যেহেতু ভুল ছিল সেখানে আর অ্যানালাইসিস আসলে কি করবো বলো তো, অ্যানালাইসিস করে আসলে কোনটা হার্ড কোনটা মিডিয়াম এটা তো বলা যাচ্ছে না। সো ফিজিক্স সেকেন্ড পেপারে এটা অ্যানালাইসিস করতেছি। সো এই ভিডিওটা আসলে আমাদের 26 ব্যাচে যারা আসো তারা দেখতে পারো যে আসলে তোমাদের পরীক্ষাটা আসলে যা যেভাবে চিন্তা করতেছিলা যে কঠিন আসছে বা সহজ আসছে ওইভাবে হয়েছে কিনা, প্লাস হচ্ছে মেনলি আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে 27 ব্যাচ বা 28 ব্যাচ যারা আসো তারা একটু দেখতে পারো যে আসলে আমাদের যে 26 ব্যাচের পরীক্ষার আসলে কোশ্চেনগুলো আসলে কেমন হয়েছে আর কি। তো যেমন আমরা যদি একটু শুরুতেই আলোচনা করি যে প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা থেকে আসছে। সো তাপগতিবিদ্যা থেকে একটা কার্নোর একটা চক্র দেওয়া আছে, যেটা আমরা জানি যে এটা আমাদের সমুষ্ণ প্রক্রিয়া, এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে, যেমন আমরা যদি দেখি যে কিছু জিনিসের মধ্যে প্রথমে দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, তারপর V2 ভাগ হচ্ছে V1, V2 আর V1 এর মাঝখানে একটা রিলেশন দেওয়া আছে, আবার দেওয়া আছে দেখো V1ও দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা V2 পেয়ে যাবো। আচ্ছা ভালো কথা। সো দেখো আমরা ক খ যদি আমরা বাদ দেই, গ আর ঘ যদি আলোচনা করি, তাহলে গতে আমাদেরকে বলছে যে সি বিন্দুতে, যে সি যে বিন্দু আছে সি বিন্দুতে কার্যকরী পদার্থের আয়তনটা কত। আয়তন মানে হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি তাহলে এইটা যদি আমরা V1 চিন্তা করি এটা হয়ে যাবে কত V2, তাহলে V1 থেকে আমি V2 পেয়ে যাবো। আচ্ছা V2 থেকে আবার আমরা এখান থেকে চাইলে V3ও চাইলে কিন্তু বের করে ফেলতে পারি, V3 আমাদের কি করতে হবে, বের করতে হবে আর কি, ঠিক আছে। সো V3 এর জন্য আমাদের V2 আর V3 এর মাঝখানে একটা রিলেশন লাগবে, যেটা ক্ষেত্রে আমরা জানতে পারি যে আসলে V2 আর V3 যেটা এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই এটা কিসের প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সূত্রই জানি, সূত্র কি জানি বলতো আমরা, সেটা জানি হচ্ছে আমাদের টি ভি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান 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 টি টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটাই তো। ইভেন দেখো তুমি গামার মানও দেওয়া আছে 1.4, তোমাকে একটা যে কোনো একটা মূল্য দেওয়া নাই যে মূল্য দিয়ে বলতেছে যে আসলে এটা গামার মানটা যত উজ্জ্বল রাখলো, বলো না, এটাও দেওয়া আছে। তার মানে দেখো তো এই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু তুমি আসলে আমাদের V2 বা V1 যেটা বের করে ফেলতে পারবা। এই ক্ষেত্রে যেটা আসলে আমাদের V1 যেটা আছে V1টা আসলে আমাদের এখানে V2 হয়ে যাবে, আর আমাদের V2 যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের V3, ঠিক আছে। এই তো। আর T1 T2 তো আমাদেরকে দেওয়াই আছে, দেখবে এখান থেকে তোমরা বের করে ফেলতে পারবে যে T1 T2 দুটোই দেওয়া আছে, ঠিক আছে। তো খুব সিম্পল একটা ম্যাথ ছিল। তো গ নাম্বারটা আশা করি পারছো, তার মানে এটা যেহেতু পারছো তাহলে আমরা ধরে নিতে পারি যে এইটা একদম আমাদের কিসের মধ্যে পড়তেছে বলো তো, ইজির মধ্যে পড়তেছে, যেটা একদম ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি, ঠিক আছে। এরপরে আমাদেরকে যেটা বলছে যে এবি যেটা আছে এবং যে বিসি যেটা আছে, এবি এবং বিসি পর্যায়কৃত কাজের পরিমাণ বের করতে হবে। দেখো তাহলে এটাও যা সিম্পল একটা ফর্মুলা না, সেটা হচ্ছে কি বলতো, আমরা কৃত কাজের ক্ষেত্রে আমরা যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে এনআরটি লন V2 বাই V1, তাই তো। তারপর আমরা যদি রুদ্ধতাপীয় কথা চিন্তা করি, রুদ্ধতাপীয় ক্ষেত্রে সেম আর বাই গামা মাইনাস ওয়ান T1 মাইনাস T2, ঠিক আছে, এরকমই তো। সো এই সূত্র দুটো অ্যাপ্লাই করে ফেললেই আমাদের আসলে আমাদের এই ঘ নাম্বারটা হয়ে যায়। তাহলে এটাকে আমরা কিসের মধ্যে ফেলতে পারি বলতো, এটাকেও আমি চাইলে ইজির মধ্যে ফেলতে পারি, ঠিক আছে, যেহেতু একদম ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি, ঠিক আছে। একটু যখন আমাদের একটু ঘুরাইয়ে দিচ্ছে তখন আমরা এটাকে মিডিয়ামের মধ্যে ফেলবো, আর যেটা আসলে আমাদের দ্বারা সম্ভবই না ওইটাকে আমরা হার্ডে ফেলতে পারি, ঠিক আছে। সো আমরা এখন পর্যন্ত দেখতে পাইলাম যে দুইটা আমাদের ইজির মধ্যে পড়তেছে। এরপরে দেখি, এরপরে দেখো আমাদেরকে 2 নম্বর প্রশ্নে আমাদেরকে এরকম ধারক দেওয়া আছে, তার মানে দেখতে পাচ্ছ ধারকের যখন জিনিসপাতি এরকম দেওয়া থাকে, সার্কিট টার্কিট দেওয়া থাকে, তখন দেখেই বোঝা যায় জিনিসগুলো আসলে অত কঠিন হবে না। সো দেখো আমাদেরকে বলছে যে গ নাম্বারে বলছে যে বর্তনী তুল্য ধারকত্ব বের করতে বলছে। আল্লাহ, দেখো চিন্তা করো, এই দুইটা কিসে আছে, সমান্তরালে আছে, কি করতে হবে, যোগ করে দিতে হবে। আবার এটা কিসে আছে বলো তো, এটার সাথে শ্রেণীতে আছে, তাহলে কি করতে হবে, ওই যে আমরা তুল্য ধারকত্বের তুল্য রোধের ক্ষেত্রে যেমন সমান্তরাল সূত্রটা অ্যাপ্লাই করতাম না, ওটা অ্যাপ্লাই করে ফেললে আমরা তুল্য ধারকত্ব পেয়ে যাচ্ছি, ঠিক না। তাহলে এটা আমাদের কিসের মধ্যে পড়তেছে বলো তো, এটা আমাদের ইজির মধ্যে পড়তেছে। আচ্ছা, এরপরে ঘ নাম্বার যদি আমরা চিন্তা করি, ঘ নাম্বারে আমাদেরকে বলছে যে C1 আর C2 যেটা আছে, এই যে C1 আর হচ্ছে আমাদের C3 যেটা আছে, C3 ধারকদ্বয়ের মধ্যে কোনটিতে সঞ্চিত শক্তির সঞ্চিত শক্তি আসলে অধিক হবে। এখন সঞ্চিত শক্তির ক্ষেত্রে আমরা জানি যে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ সিভি স্কোয়ার, তাই তো, হাফ সিভি স্কোয়ার। তাহলে আমরা সি এর মান জানি, সি এর মানে হচ্ছে আমাদের ধারকত্ব আমি জানি। ভি এর মান আমি যদি দুই প্রান্তে বিয়োগ পার্থক্য যদি বের করে ফেলতে পারি, তো সবার আগে আমি বিয়োগ পার্থক্য বের করবো, সাপোজ হচ্ছে এইখান থেকে এইটা বিয়োগ পার্থক্য বের করবো, আবার এইটার থেকে এটা বিয়োগ পার্থক্য বের করে ফেললে কিন্তু এইটা বিয়োগ পার্থক্য বের হয়ে যায়, ঠিক না। তাহলে আমরা হাফ সিভি স্কোয়ার দিয়ে কিন্তু জিনিসটাকে সলভ করে ফেলতে পারি। সো তারপরও যেহেতু হাফ সিভি স্কোয়ার ডিরেক্ট সূত্র আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, একটু হলে আমার একটু জিনিসপাতিগুলো বের করতে হচ্ছে। সো এই কারণে এইটাকে আমি মিডিয়ামের মধ্যে রাখতে পারি। কিসের মধ্যে রাখবো বলতো, মিডিয়াম,
ঠিক আছে। এরপরে দেখি বলছে একটি তেজস্ক্রিয় মূলে অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু মানে হচ্ছে আমাদের টি হাফ দেওয়া আছে। বলছে ক শিক্ষার্থী উক্ত মৌলের হচ্ছে 82% ক্ষয় হতে কত সময় লাগবে তা পর্যবেক্ষণ করছিল। ভালো কথা। সো আমরা দিয়ে গ নাম্বারে বলছে ক শিক্ষার্থীর পর্যবেক্ষণ কাল কত, মানে টিটা কত। সো এটার জন্য কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে বলতো? এন ইজ ইকুয়াল টু আমাদেরকে জানি এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখানে দেখো আমাদের এন আর এন নটের মাঝখানে যে এত পার্সেন্ট ক্ষয় হয়ে গেছে, এত পার্সেন্ট ক্ষয় হয়ে যাওয়া মানে কি বলতো? 18% অবশিষ্ট আছে, তাই তো? 18% অবশিষ্ট আছে, তাই না? তো এখানে এন ভাগ এন নট ইজ ইকুয়াল টু হবে কত? 18%, তাই তো? 18% বা 18 ভাগ হচ্ছে 100। তারপর ই টু দি পাওয়ার ল্যামডা টি। তো ল্যামডা কিভাবে বের করবো বলতো? এই ল্যামডাটা বের করতে পারবো আমরা টি হাফ থেকে, তাই তো? টি হাফ আর ল্যামডার মধ্যে যে সম্পর্ক ওটা থেকে আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? লাস্টলি আমাদের জাস্ট টিটা বের করতে হবে। দেখো এটাও কিন্তু ডিরেক্ট সূত্র, এটা কিন্তু কি ডিরেক্ট সূত্র। সো এইটাকে আমরা কিসের মধ্যে ফেলবো বলতো? এটাকে আমরা ইজি এর মধ্যে ফেলবো, ঠিক আছে? এরপরে লাস্টে আমাদেরকে যেটা বলছে, খ শিক্ষার্থী বললো যে 18 দিন পরে মৌলটির অবশিষ্ট ভর প্রাথমিক ভরের 1/25%, 1/25 অংশ থাকবে, ঠিক আছে? কত পার্সেন্ট অবশিষ্ট থাকবে? সেম সূত্র। এত সময় পরে, এই যে খ শিক্ষার্থী বলছে এত সময় পরে, মানে এটা হয়ে গেছে আমাদের টি, আর অবশিষ্ট যে থাকবে সেটা হয়ে গেছে আমাদের বলতো এন ভাগ হচ্ছে এন নট, ঠিক আছে? অবশিষ্ট থাকবে। আর আমাদেরকে মেইনলি যেটা বের করতে হবে যে কত পার্সেন্ট আসলে অবশিষ্ট থাকবে। যদি দেখা যায় যে 1/25% অবশিষ্ট আছে, 25 অংশই যদি অবশিষ্ট থাকে, তাহলে তার উক্তিটা যথার্থ, নাহলে যথার্থ না। তাহলে সেম সূত্র না? এই সূত্রই না? তাহলে এটাকে আমরা কিসের মধ্যে ফেলতে পারি? এটাকে আমরা ইজির মধ্যে ফেলতে পারি। আশা করি এইভাবে আনসার করে আসছো আর কি। এরপরে দেখি, এরপরে আমাদেরকে দেখো এখানে আমাদেরকে একটা কি দেওয়া আছে? হুইস্টন ব্রিজ দেওয়া আছে, তাই তো? সো হুইস্টন ব্রিজের ক্ষেত্রে আমাদেরকে বলছে যে একজন শিক্ষার্থী উপরোক্ত বর্তনী দিয়ে পর্যবেক্ষণ করলো সাম্যাবস্থায় মূল প্রবাহ এবং 6 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ, এই দুইয়ের অনুপাত হচ্ছে সমান 9, ঠিক আছে? যাই হোক, যেটা বলছে এটা আমরা পরে দেখবো না। গ নাম্বারে বলছে যে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় তৈরি হবে? সাম্যাবস্থা তৈরি হবে। তুমি চিন্তা করো তো, এইটার আসলে দ্বিগুণ হচ্ছে এইটা, তাহলে এইটার দ্বিগুণ হবে না এইটা? তাহলে এটা দ্বিগুণ যদি হয় তাহলে এটা হবে আমাদের 36, আছে কত? আছে কত? 24। তাহলে 24-এর সাথে কত যোগ করলে 36 হচ্ছে? 12। তাহলে কিসে যুক্ত করতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে। এর চেয়ে সহজ আর কিছু হইতে পারে? একদম হুবহু কমন আগের বোর্ডে যেগুলো আসে না, এগুলো চলে আসে। তাহলে এটা হয়ে গেছে আমাদের কি বলতো? ইজি এর মধ্যে পড়তেছে। এবারে ঘ নাম্বার যদি আমরা দেখি, ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের পর্যবেক্ষণে যথার্থতা নির্ণয় করো। মানে এখন যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এটার মধ্যে যদি কোনো তড়িৎ প্রবাহ যাবে? তড়িৎ প্রবাহ তো যাবে না। না যদি যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের বর্তনীটা হয়ে যাবে আমাদের এরকম, এরকম, তাই না? এরকম। তাহলে এটা যদি হয় বর্তনী, তাহলে এখানে আমাদের বলছে এখানে হচ্ছে আমাদের 6 ওহম, আর এটা হচ্ছে আমাদের 12 ওহম, আর এটা হচ্ছে আমাদের কত? 36 ওহম, আর এটা হবে আমার কত? 18 ওহম, তাই তো? এটাতে কোনো বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে না। বলছে তাহলে আমাদের যেটা দেখাইতে হবে যে মূল তড়িৎ প্রবাহ যেটা আসলে আমাদের আই, এই যে আই যেটা আছে, এই আইটা আর এই 6 ওহমের মধ্যে দিয়ে যত যাচ্ছে এইটা হচ্ছে সমান হবে, এটা আমাদেরকে দেখাইতে হবে, ঠিক আছে? সো এইটা একটু তোমার কাছে একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে। সো এই জন্য আমি তোমাকে এটা কিসের মধ্যে রাখতে পারি? এটাকে আমরা চাইলে মিডিয়ামের মধ্যে রাখতে পারি, বাট তারপরেও এটা কিন্তু ইজির মধ্যেই পড়ে, কারণ এগুলো সব জিনিস কমন, সেম জিনিসগুলো কিন্তু বারবার চলে আসে, ঠিক আছে? এই তো দেখো, এরপরে বলছে যে রীতা অপেক্ষা মিতা 7 বছরের ছোট। বলছে রীতা 22 বছর বয়সে 100 মিটার দৈর্ঘ্যের একটি মহাকাশযানে চলে হাবিজাবি চলে। তো মহাকাশযানের দ্রুতি বলছে যে এত, মানে ওই এরকম দেওয়া আছে আর কি, সি এর মাধ্যমে দেওয়া আছে। বলছে মিতার বয়স যখন এত, তখন রীতার বয়স পৃথিবী ফিরে আসে, তখন দেখো আমরা গ নম্বরে বলছে মিতার নিকট গতিশীল দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে? দৈর্ঘ্য সংকোচন, যা সিম্পলি আমাদের এল ইজ ইকুয়াল টু হবে আমাদের এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বা সি স্কোয়ার। এই সূত্রই না? এই সূত্র অ্যাপ্লাই করে ফেললে জিনিসটা হয়ে যাচ্ছে না? সো এটা আমি খুব একটা ডিটেলসে বললাম না, বাট এটা খুবই 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 ইজির মধ্যেই পড়তেছে, ঠিক আছে? এরপরে বয়সের ক্ষেত্রে দেখবা, বয়সের ক্ষেত্রেও এইটাকেও চাইলে আমি ইজির মধ্যে ফেলতে পারি, বাট তোমাদের হচ্ছে হিসাবে সুবিধার্থে আমি ধরো মিডিয়ামে রাখলাম, যে না আসলে আমাদের ভ্রমণের রীতি এবং মিতার বয়স একই হবে কিনা, একই হওয়ার কথা না, ঠিক আছে? একই হওয়ার কথা না, সেটা নিজেরা একটু বের করবো আর কি। আর তোমরা যদি মনে হয় যে ভাই সিকিউর আনসারটা দিলে ভালো হয়, আমাদের ইউটিউব চ্যানেলটা চেক করো, ইউটিউব চ্যানেল কিংবা আমাদের পেজ চেক করো, দেখবা যে আমাদের মনির স্যার বা মনির ভাই আমাদের কিন্তু জিনিসটাকে সিকিউর সবকিছু কিন্তু সলিউশন করে দিচ্ছে, ঠিক আছে? ফার্স্ট পেপারের সলিউশন দেওয়া আছে, সেকেন্ড পেপারের সলিউশন দেওয়া আছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। তারপরে আমরা যদি দেখি ইয়ং এর ডিসির পরীক্ষা দেওয়া আছে, ডিসির পরীক্ষার মধ্যে আমরা যদি গ নাম্বারটা দেখি বলছে সৃষ্ট ব্যতিচারের ঝালর ডোরা প্রস্থ বের করতে হবে। তো ডোরা প্রস্থ কিভাবে বের করি বলো তো? ডোরা প্রস্থ বিটা আমরা ধরো যদি বিটা দ্বারা প্রকাশ করি, তাহলে ইকুয়াল হবে আমাদের ল্যামডা ডি ভাগ হচ্ছে আমাদের টুয়াইস এ। দেখবা সবই দেওয়া আছে, সবই দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কিসের মধ্যে ফেলতে পারি? এটাকে আমরা খুব সিম্পলি ইজির মধ্যে ফেলতে পারি, ঠিক আছে? এরপরে বলছে যে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার তৈরি হবে? কোন ধরনের কি ব্যতিচার তৈরি হবে? দেখবা যে ব্যতিচারে সবকিছু দেওয়া আছে। ব্যতিচারের ক্ষেত্রে তুমি যদি প্রথমে চিন্তা করো যে আসলে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে, তাহলে দেখার চেষ্টা করবা তখন আমাদের এন এর মানটা কি পূর্ণ সংখ্যা হচ্ছে কিনা।
ঠিক আছে। যদি মনে হয় যে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে, সেক্ষেত্রে আমাদের এই যে টোয়াইস n+1 বা -1 দিয়ে n এর মানটা কি হচ্ছে, পূর্ণ সংখ্যা হচ্ছে কিনা। যেখানে দেখবা যে পূর্ণ সংখ্যা হচ্ছে, দেখবা এটার আনসার আমার যতটুকু মনে পড়ে এটা ধ্বংসাত্মক ব্যতিচারই হবে আর কি। মানে n এর মানটা পূর্ণ সংখ্যা হচ্ছে, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে হয়। ঠিক আছে। সো এটা তোমাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে, সেই জন্য আমরা এটাকে মিডিয়ামের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, এই তো। এরপরে 7 নাম্বারটা যদি আমরা দেখি দিই, বলছে যে মিস্টার রহমান এবং মিসেস রহমান বাজার থেকে 100 ওহমের একটি হচ্ছে রুম হিটার কিনে নিয়ে আসলো। ভালো কথা। বলছে এটিকে তারা আলাদাভাবে 220 ওহম এবং হচ্ছে 50 হার্জের দিক পরিবর্তী এসি এবং হচ্ছে এত সমবাহের হচ্ছে সংযোগ তাপমাত্রা হচ্ছে কি করছে, পর্যবেক্ষণ করলো। বলছে গণাবারে বলছে উদ্দীপকের দিক পরিবর্তী প্রবাহের পরিচালক বলের মান 0 হতে কত সময় পর শীর্ষে পৌঁছাবে। ঠিক আছে, খুবই কথা যে T/4 বা এমন কিছু একটা হবে আর কি। সো এটা তোমরা একটু সলিউশনটা দেখে নিও। সো এটাও আসলে খুব একটা কঠিন না, আমি যতটুকু দেখলাম এটা খুবই সহজ। সো এটাও আসলে আমাদের ইজির মধ্যে পড়ে। আর লাস্টলি আমাদেরকে যেটা বলে উদ্দীপকের আসলে কোন সংযোগটি অধিক তাপ উৎপাদনে কার্যকর হবে, এটা আমাদের চলতরিতের মতো ম্যাথ। সো এটাতে চলতরিতেরই ম্যাথ আসলে আমাদের ওই যে I²RT, এখানে টি দেওয়া নাই, তাহলে টিটাকে আমরা আলাদা করে এইভাবে রেখে দিতে পারি যে I²RT, তো এইভাবে বের করে ফেলতে পারবা। সো এটাও আসলে আমাদের ইজির মধ্যেই পড়ে। এই ম্যাথগুলো কিন্তু আমরা অনেক বেশি করছি, কোথায় অধিক তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, W আসলে আমাদের এই যে H হবে আর কি। সো লাস্টলি আমরা যদি লাস্টটা দেখি, লাস্টটা আমার কাছে একটু মনে হয়েছে যে একটু ক্রিটিক্যাল, একটু চিন্তা করা লাগে। যেমন এখানে আমাদের একটা কি দেওয়া আছে, একটা বর্তনী দেওয়া আছে, বলছে উদ্দীপকের বর্তনী সত্য সারণী বের করো। তুমি চিন্তা করো যে এইটাতে আসলে এই বাল্বটা জ্বলবে কখন, যখন এরা সবাই 1 1 1 সবাই যখন একদম কি হবে, বন্ধ থাকবে বা চলতে থাকবে, তখন 1 1 হইলেই কি হবে বলতো, এটা জ্বলবে। আর বাকি যখনই যে কোনো একটা জিরো থাকবে, যে কোনো একটা যখন জিরো থাকবে, তখন আলটিমেটলি আমাদের এই বাল্বটা জ্বলবে না। কখনো আউটপুট তখন কত হবে, এটা এগুলো সবগুলো যখন 1 হবে তখনই কিন্তু আউটপুট 1 হবে। সবগুলো যে কোনো একটা যদি 0 হয়ে যায়, আউটপুট কিন্তু 1 হবে না, 0 হবে। ঠিক আছে, সো এটা আসলে সত্য সারণী তুমি আমরা নিজেরাই বের করে ফেলতে পারবা। এখানে আমাদের চিন্তা করতে পারো এ বি সি তিনটা ইনপুট, আর হচ্ছে ওয়াই হচ্ছে কি আউটপুট। তারপরে ওই যে 0 0 0 0 চিন্তা করতে পারো, 0 0 0 1 চিন্তা করতে পারো, 0 1 0, তারপরে 1 0 1, এরকম চিন্তা করে সত্য সারণীটা বের করে ফেলবো। ঠিক আছে, খুব ইজি একটা জিনিস, খুব ইজি একটা জিনিস। তাহলে এটাকে আমরা ফেলতে পারি ইজি এর মধ্যে। ঠিক আছে, এরপরে লাস্টলি আমার কাছে এটা একটু কঠিন লাগছে। ঠিক আছে, একটু তোমার একটু চিন্তা করতে হবে। সো উদ্দীপকের বাল্বটি বলছে যে সুইচের সমান্তরালে, এবার এই বাল্বটা যদি এই সুইচগুলো সমান্তরালে এইখানে যদি আমি যুক্ত করে দেই, এইখানে যদি আমি যুক্ত করে দেই, মানে এখানে বাল্বটা নাই, তাহলে যুক্ত করে দিলে তাহলে আমাদেরকে বলছে যে কোন লজিক গেটের সমতুল্য হবে, কোন লজিক গেটের সমতুল্য হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, সো এইটা তোমরা একটু যদি চিন্তা করো তাহলে ব্যাপারটা হবে এমন, সেটা হচ্ছে আমাদের এ বি সি উপরে হচ্ছে আমাদের একটা বার হবে, এইটা মানে হচ্ছে এটা আমাদের ন্যান্ড গেটের হবে। তাহলে তিনটা গুণ করব, গুণ করে আমরা যদি নট করে দেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এইটা। তুই দেখবা, এটা দেখবা, মিলাই দেখবা, এটাই হয়েছে। সো এটা যেহেতু একটু চিন্তা করতে হয়, এই জন্য এটাকে আমি হার্ডে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা একটু গুনি যে আসলে আমাদের ইজি কয়টা, হার্ড কয়টা। ঠিক আছে, দেখি প্রথমে। ঠিক আছে, প্রথমে ধরো ইজি না, আমরা মিডিয়াম গুনি। চলো, মিডিয়াম হচ্ছে একটা, মিডিয়াম একটা, দুইটা, দুইটা দুইটা, তিনটা, তিনটা চারটা, চারটা 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 চারটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম পাইছি হচ্ছে চারটা। ঠিক আছে, এই তো। তারপর হার্ড পাইছি কয়টা, হার্ড পাইছি হচ্ছে আমাদের একটা। তাহলে আমরা 8 2 16, তাহলে 16 থেকে আমরা 5 বাদ দিলে পাচ্ছি কত, ইজি পাচ্ছি হচ্ছে 11টা। ঠিক আছে, এই তো। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা অ্যানালাইসিস, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইজি আসছে 11টা, মিডিয়াম আসছে হচ্ছে 4টা, হার্ড আসছে হচ্ছে 1টা। ঠিক আছে, আমরা এবার যদি আমরা চিন্তা করি তাহলে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষাটাকে আমরা একদম ইজি বলতে পারি। টু বি অনেস্ট একদম ইজি বলতে পারি। এখন তোমরা দেখবা যে বেশিরভাগই হচ্ছে 90+ পাইছো। ইভেন এমসিকিউর কথা যদি চিন্তা করি, এমসিকিউ আমরা সলিউশন আমি নিজেই দিচ্ছি লাইভে, সেখানেও দেখছি যে খুব বেশি একটা কঠিন কোশ্চেন আসে নাই। তাহলে এমসিকিউতে তোমরা ভালো মার্কস পাবা। এখন ফার্স্ট পেপার পরীক্ষাটা আবার হইতে পারে, হবে কিনা এটার আসলে সিউরিটি দেয় নেই, বাট হইতে পারে, হইলেও আসলে এমন ধরনের কোশ্চেনে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন 27 ব্যাচ বা 28 ব্যাচ যারা আসো, তাদের ক্ষেত্রে আসলে আমাদের কি ধরনের সলিউশন বা কি ধরনের আসলে সাজেশন আসবে? টু বি অনেস্ট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, যদিও এখানে সেকেন্ড পেপারটা কঠিন হয়েছে, সেকেন্ড পেপারটা সহজ হয়েছে, বাট ফার্স্ট পেপারে আমরা একটু ঝলক দেখতে পাইছি, তাই না? ঝলকটা কি? ঝলকটা হচ্ছে আমাদের প্রশ্ন কিন্তু আসলে আগের গতানুগতিক যে ধারা আছে ওইটাতে কিন্তু বাইর হয়ে আসছে। যেহেতু বের হয়ে আসছে, আমরা সামনের কোনো না কোনো পরীক্ষা আমরা দেখতে পারি যে সেম ধরনের একটা ধারা আমরা দেখতে পাবো, যে না হয়তোবা আগের যে কমন যে সাজেশন পড়ে যাইতাম ওইটার যে কোশ্চেনগুলা বা ওইটার কোশ্চেনগুলো পড়ে গেলে যে A+ পেয়ে যাবো, এই ধারাটা কিন্তু ভঙ্গ করতে পারে। ঠিক আছে, যেহেতু পারে, আমাদের কাছে পার্সোনালি মনে হয় যে এখন তোমার একটু সচেতন হওয়া উচিত। এখন কঠিন প্রশ্ন মানে কঠিন জিনিস পড়বে এমন না, তুমি বেসিকটা ক্লিয়ার রাখার চেষ্টা করবা। ঠিক আছে, বেসিক যদি ক্লিয়ার রাখতে পারো, মোটামুটি তুমি সব কিছুতে, তুমি ধরো সাপোজ একটা 3 নাম্বার একটা কোশ্চেন আছে, তুমি একদম পারোই না, বাট তুমি যে অ্যাপ্রোচ করতে পারতেছো বা তুমি যে একটা পার্সিয়ালের জন্য যে একটা কিছু করতে পারবে, এটার জন্য তোমার বেসিক ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, সো বেসিক ক্লিয়ার রেখে তুমি সূত্রটাও যদি একটু প্রতিপাদনটা করে যদি ওইটার কাছাকাছি যাইতে পারো, তাহলে দেখা যাবে তোমাকে পার্সিয়ালি 3 বা 2 বা 1 দিয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো আমাদের ছোট ভাই যারা আসো,
মানে 27 বা 28 ব্যাচের যারা আসো তাদের জন্য একটাই সেটা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবা, আর আরেকটা জিনিস করবা সেটা হচ্ছে আমাদের বেসিক বা কনসেপ্টগুলো বিল্ড আপ করার চেষ্টা করবে, ঠিক আছে? আর যারা 26 ব্যাচ আসো তারা সামনের যেই পরীক্ষাগুলো আছে ওইগুলোর জন্য হচ্ছে ভালোভাবে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ বাকি পরীক্ষাগুলো ভালো হবে, ওইগুলোর আমরা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এই তো, সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।